স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক বিভাগীয় খবরে। ভিন্ন ধাঁচের সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের খবর, সাথে আছে আমি শায়লা রহমান ইমা। একসময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দু বর্তমানে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। গত দেড় যুগ এই বাড়ি থেকেই নিয়ন্ত্রিত হতো খুলনার ব্যবসা, বাণিজ্য, রাজনীতি সহ অনেক কিছু। 5 আগস্ট ক্ষমতার পালা বদলের পর দৃশ্যপট বদলে যায় এই খুলনার শেখ বাড়ির। খুলনার শেখবাড়ি নামে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়িটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। কয়েক দফা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর ইটের অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই বাড়িটিতে। প্রায় 1.5 মাস ধরে পুরোপুরি ফাঁকা পড়ে আছে আলোচিত বাড়িটি। খুলনা নগরী শেরেবাংলা রোডের শেখ বাড়িতে গত 4 ও 5 আগস্ট হামলা চালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া বাড়ির সব আসবাবপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়িটির মালিক সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল, যুবলীগ নেতা শেখ সোহেল সহ 5 ভাই। বাড়ির বাসিন্দারা খুলনা ছেড়েছিলেন হামলার আগেই, আর হামলার পর কোনো কর্মচারীও আর ফিরে আসেনি। আগে তো ছিল সংসদভাবে, আর এখন তো দেখতেছি যে কিছুই নাই, সব জ্বালাও পোড়াও হবে, এভাবেই আছে। তো আর কিছুই দেখতেছি না, খালি ইট দেখতেছি আর কিছুই না। এখন কেউই নাই, শুধু ইট রয়েছে। এগুলো দেখতেছি ভাঙ্গা চুরা, তারপরে পুরাই দিয়ে যায় এগুলো। আর এখন তো পরিত্যক্ত বাড়ি হিসেবে পড়ে আছে, যাদের কোনো মনে হচ্ছে কোনো রক্ষণাবেক্ষণ, কোনো লোক নেই, কোনো মালিক নেই, এরকম একটা অবস্থা। আগে যেমন রাজবাড়ি হিসেবে মানুষ দেখতে যেতেন এবং যাওয়ার পথে মানুষ তাকিয়ে থাকতো, এখন রাজবাড়ি একটা পতিত রাজবাড়ি, একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষমতার আবরণের যে শেখবাড়ি এবং ক্ষমতার আবরণ থেকে বেরিয়ে যাওয়া শেখবাড়ির মধ্যে ডিফারেন্স হচ্ছে রাত এবং দিন। বাড়ির একটা দরজা জানলা অবশিষ্ট নাই, একটা কাগজও পর্যন্ত ওখানে অবশিষ্ট নাই। আগস্ট মাসের আগে মধ্যরাত পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, ঠিকাদার, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় লেগে থাকত এই বাড়িতে। কিন্তু সরকার পতনের পর বাড়িটির ধারে কাছেও যায়নি কেউ। এমনকি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা সুবিধাভোগীরাও নেয়নি কোনো খোঁজ খবর। আগে আসতো আওয়ামী লীগের লোকজন, এখন কেউ আসে না, একদম ফাঁকা থাকে। ঠিক আছে, 5 তারিখ যখন এখানে গ্যাঞ্জাম হয়েছে তখন একটা লোকও আসে নাই। এই ভাঙচুর যখন হয়েছে বাধা দেওয়ার জন্য কেউ আসে নাই, একটা লোকও আসে নাই। সকাল থেকে রাত পর্যন্ত আগুন ধরাইছে, ভাঙছে, মাল লুটপাট করে নিয়ে গেছে, কিন্তু প্রতিবাদ করার মতন কোনো লোকই ছিল না। আশেপাশের লোকজন আসছে এখানে দেখার জন্য, পরিবেশটা দেখার জন্য আসছে, তাদের ঘর বাড়ি দেখার জন্য আসছে। না, এই বাড়িতে এখন কোনো মানুষ থাকে না, এখন পুরো বাড়ি ফাঁকা রয়েছে, এরকমই খোলা রয়েছে, বাড়ি গেট খোলা রয়েছে, এরকমই রয়েছে। গত 1.5 যুগ খুলনার রাজনীতি, ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছু নিয়ন্ত্রিত হতো বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের 5 ছেলের এই বাড়ি থেকে। বিশেষ করে গত 6 বছর খুলনায় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল শেখ বাড়ি। আশিক তমাল, চ্যানেল 24। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে 10ম শ্রেণীর এক ছাত্র। তার বাড়ি যশোরের চৌগাছায় এবং তার নাম ওয়াকিমুল ইসলাম রিফাত। বর্তমানে সে তার নিজের তৈরি গাড়িতে চড়ে স্কুলে যাচ্ছে, করছে অন্যান্য সব কাজ। দর্শক, আমি এসেছি যশোরের চৌগাছা উপজেলার ব্র্যাকপাড়ায়, যেখানে বাস করেন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ওয়াকিমুল ইসলাম রিফাত। তিনি একটি বিশেষ কার আবিষ্কার করেছেন, যে কারটিতে চড়ে তিনি এখন নিজেই শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে নিজেই চালিয়ে যান, স্কুলে ঘোরেন বিভিন্ন জায়গাতে, এবং তিনি তার যে কাজগুলি আছে সেটা নিজেই সারেন। এই যে গাড়িটি তিনি তৈরি করেছেন শারীরিক প্রতিবন্ধদের উপযোগী করে, এটি তিনি কিভাবে স্বপ্ন দেখলেন এবং চিন্তাটা তার কিভাবে মাথায় এলো, এবং এই গাড়ি তৈরির শেষ পর্যন্ত আমরা একটু তার কাছ থেকে জানতে চাই। আমি বিগত 5 বছর আগে এমন একটি চিন্তা মাথায় এসেছিল যে আমাকে এমন একটি গাড়ি তৈরি করতে হবে, যা এমন একটি ডিভাইস হবে যে আমাদের মতো হাজারো শারীরিক ডিসেবল শিশু যাতে তাদের শারীরিক যাতায়াতটা তাদের চেয়ে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, কিন্তু আমি যদি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশে কিন্তু শারীরিক ডিসেবল শিশুদের জন্য অ্যাভেলেবেল গাড়ি রয়েছে। সেইগুলো গাড়ি কিন্তু আমাদের 100% ভাবে কার্যকরী হয় না। অনেক বড় বড় জায়গায় চলাফেরা করা যায় না। তারপরে রোডে অনেক, তারপরে কিছু কিছু গাড়ি আছে অনেক ব্যয়বহুলও হয়ে থাকে। আবার অনেক গাড়ি আছে যে আমি যদি ডিসেবলদের কথাই যদি বলি, তাহলে কিন্তু চোখ নাই, হাত নাই, পা নাই, একদম অক্ষম ডিসেবলও কিন্তু হতে পারে। আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি, যাতে আমাকে এমন একটি জিনিসের উপর ফোকাস করতে হবে যা প্রত্যেকে ডিসেবল শারীরিক
ডিজাবেল শিশুরা যাতে সেটা ইউজ করতে পারে। এই জন্য আমি বিগত 5 বছর আগে যখন আমি ক্লাস 5-এ থাকাকালীন ক্লাস 6 থেকে তথা পরিকল্পনাটা শুরু করে যে আমাকে একটি A2I স্মার্ট কার নামক আমি একটি গাড়ি আবিষ্কার করব, যেটি থাকবে আমাদের অডিও রিমোট কন্ট্রোল সিস্টেম, ভয়েস কন্ট্রোল সিস্টেম, তারপরে থাকবে AI কন্ট্রোলার সিস্টেম সহ আমাদের স্মার্টফোন সিস্টেম। এখানে কিন্তু আমাদের যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, তারা কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবে। মূল ফোকাসটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক স্নায়ুতন্ত্র অর্থাৎ নিউরন, আমাদের যদি নিউরনটা চলাচল অক্ষম হয়ে যায় কিন্তু আমরা বেঁচে থাকার শক্তিটা পাই না। আপনার ডিজাবেল শিশু যে কোনো প্রকার হতে পারে কিন্তু সে নিউরন যা থাকবে না সে কিন্তু ডিজাবেল থেকে অধিক হয়ে যেতে পারে। এই জন্য আমি আর কি কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এই সাহায্যে গাড়িটা নিয়ন্ত্রণ করার কোনো প্রসেস আমি রাখিনি। ডাইরেক্টলি এই মস্তিষ্কের মাঝে ব্রেন, অর্থাৎ যার যদি ব্রেন অচলও থাকে তাও সে আপনার গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবে। বর্তমানে চৌগাছা মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। 5 বছরের চিন্তার ফসল তিনি সেই A2I স্মার্ট কারটি চালিয়েই এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরের স্কুলে যাতায়াত করেন। এই যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় কিনা এবং তিনি শুধু এই স্মার্ট কারটি শুধু নয়, তার উদ্ভাবনী তালিকায় কিন্তু আরও অনেক কিছুই রয়েছে। আমরা সেগুলো ব্যাপারেও একটু তার কাছে জানতে চাই। হ্যাঁ, মূলত যদি বলি আমার অসুবিধার কথা, গাড়িটা এখনও কিন্তু আমার পরীক্ষামূলকভাবে চলতেছে। গাড়িটা এখনও পর্যন্ত আমার 60 থেকে 65,000 টাকারও বেশি খরচ হয়েছে। আর তার সামনে এখনও 1 থেকে 1.5 লাখ টাকার হয়তো বা খরচ হতে পারে। আর পরীক্ষামূলকভাবে গাড়িটা চালানোর জন্য আমার তেমনভাবে কোনো এখনও পর্যন্ত খুব বড় অসুবিধা হয়নি। আমরা তো জানি আপনার উদ্ভাবনী তালিকায় আরও অনেক কিছু আছে, সেগুলো কি আছে এবং সেগুলোর কাজ কি যদি খুব সংক্ষেপে একটু বলেন। জি হ্যাঁ, আমার যদি প্রজেক্টে এর কথাই বলি তাহলে এখনও পর্যন্ত 10,000-এরও বেশি আমি প্রজেক্ট নির্মাণ করেছি। এবং তার চেয়েও বড় কথা যে A2I স্মার্ট কার এই নামক গাড়িটি এর থেকেও অনেক বড় বড় প্রজেক্ট আমি কিন্তু আবিষ্কার করেছি ইতিমধ্যে, কিন্তু সেগুলো বাস্তবের রূপ দেওয়া হয়নি। এটা বাস্তবের রূপ দেওয়া হয়েছে। আমার নেক্সট একটি প্রজেক্টের প্ল্যান রয়েছে, ইনশাল্লাহ সেটা আমি আশা করি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হয়তো বা ইতিবাচক প্রভাব একটি ফেলতে পারবে। রিফাত চিন্তা করেন তিনি ভবিষ্যতে বাংলাদেশকে আরও অনেক উদ্ভাবনী কিছু উপহার দিবেন এবং তার এই চিন্তা এবং উদ্ভাবনী কাজের মধ্যে কিন্তু অগ্রাধিকার পাচ্ছে শারীরিকভাবে বা বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার যেসব শিশু এবং মানুষ আছে তাদের জন্য তিনি চান তার এই যে স্মার্ট যে A2I কার এটি সারা দেশের যেসব বিশেষায়িত শিশু আছে তাদের জন্যও যেন ছড়িয়ে দেওয়া হয়, এই জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষেরও সহযোগিতা চান। এবার একটি পুরনো বাইসাইকেলের গল্প শোনাবো, যেটির বয়স প্রায় 70 বছর। 2 চাকার এই বাহনটি 125 টাকায় কিনেছিলেন চুয়াডাঙ্গার আনোয়ার হোসেন রফিক। প্রায় 70 বছর ধরে চলছে বাইসাইকেলটি। 1954 সালের দিকে 125 টাকায় কিনেছিলেন নাসিরউদ্দিন মণ্ডল, যার হ্যান্ডেলে খোদাই করে লেখা রয়েছে ফিলিপস, মেড ইন ইংল্যান্ড। নাসিরউদ্দিনের মৃত্যুর পর 1983 সাল থেকে যত্ন করে 2 চাকার বাহনটি ব্যবহার করছেন তার বড় ছেলে আনোয়ার হোসেন রফিক। আমার এই সাইকেলটা আমি 41 বছর যাবৎ ব্যবহার করছি। সাইকেলটা ওয়ারিশ সূত্রে আমি পেয়েছি আর কি। আমার আব্বা ব্যবহার করতো, আব্বা মারা গিয়েছে 1979 সালে। আমি তখন ছোট ছিলাম, সাইকেল চালাতে পারতাম না। আস্তে আস্তে চালানো শেখার পর সাইকেলটা আমার আয়ত্তে নেওয়ার পরে সাইকেলটা যত্ন সহকারে ব্যবহার করি। এ যাবৎ পর্যন্ত ব্যবহার করে যত্ন সহকারে রেখেছি। চুয়াডাঙ্গা সদর পৌরসভার হাট কালুগঞ্জের বাসিন্দা রফিক চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। বাড়ি থেকে দোকানে আসা যাওয়া, বাজার করা সহ যাবতীয় সব কাজ সারেন এই বাইসাইকেল চালিয়ে। সাইকেলে করে আমি বাড়ির থেকে আসি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবার বাড়ি যাই, আবার বাজারে যাই, বাজার থেকে মালামাল কিনি আবার দোকানে আসি, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি। সাইকেলটা আবার অনেক উপকারে আসে। এই সাইকেলটা হচ্ছে যে মেড ইন ইংল্যান্ড ফিলিপস। আবার হচ্ছে 3 কন্যা, আমার কোনো পুত্র সন্তান নেই। এই সাইকেলটা আমি
যখন মারা যাব তখন এই সাইকেলটা আমার স্ত্রীকে বলে দেব যে ঘরে যত্ন সহকারে পলিথিন দিয়ে মরিয়ে রেখে দিতে, স্মৃতিস্বরূপ। বাইসাইকেলটি নিয়মিত যত্ন করেন রফিক। ইংল্যান্ডের তৈরি 70 বছরের পুরনো বাইসাইকেলটি দেখতে আসেন অনেকেই। এত বছর ধরে টিকে থাকায় বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। এই সাইকেলটা তিনি দীর্ঘ 41 বছর ধরে চালাচ্ছে। আমরা ছোটবেলার থেকেই দেখছি তিনি এটা নিয়ে আসে, বাসায় যায়, বাসায় থেকে আসে এবং বাজারের মালপত্র কেনার জন্য যায়। দীর্ঘ 53 বছর বয়সী একটা সাইকেল সে সবসময় চালায়। আমরা অনেক আগে সাইকেল চালিয়েছি, কিন্তু এই সাইকেল সচরাচর আর দেখা যায় না। অনেক পুরনো সাইকেল, ইংল্যান্ডের তৈরি ফিলিপস সাইকেল। সাইকেলে খোদাই করে লেখা আছে ইংল্যান্ডের তৈরি ফিলিপস সাইকেল। আমাদের রফিক ভাই ব্যবহার করছে, এটা আমাদের চুয়াডাঙ্গাতে আছে। আপনারা সচক্ষে কেউ যদি দেখতে চান অবশ্যই চুয়াডাঙ্গা আসেন। রফিকের প্রত্যাশা তার মৃত্যুর পর সাইকেলটি যত্ন করে স্মৃতি হিসেবে তুলে রাখবে তার পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রসগোল্লা, যেটির নাম শুনলেই জিভে আসে জল, কিন্তু আধা কেজি কিংবা 1 কেজি রসগোল্লা কি কেউ কখনো খেয়েছেন? মেহেরপুরের মহিদুলের দোকানে আধা কেজি থেকে 1 কেজি ওজনের রসগোল্লা তৈরি হয় এবং এই রসগোল্লা খেতে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসেন। টেবিলের উপরে প্রস্তুত দুধের ছানা। উনুনে বসানো হয়েছে মস্ত বড় একটি কড়াই। চিনি দিয়ে তৈরি করা হচ্ছে মিষ্টি রস। ভালোভাবে গরম করার পর ছানাগুলো গোল গোল করে ছাড়া হচ্ছে গরম রসে। 2.5 ঘন্টা পর কড়াই থেকে নামানো হলো 13টি 1 কেজি ও হাফ কেজি ওজনের 25টি রসগোল্লা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই মিষ্টি তৈরির কাজ। নিজের ইচ্ছা মতো মিষ্টিটা আমি বানানো শিখলাম, নিজের আবিষ্কার করলাম এক কথা। করার পরে মিষ্টিটা 1 কেজি হাফ কেজি ওজনের মিষ্টি আমাদের শ্যামপুরে 3-4টা দোকান আছে মিষ্টির দোকান। তারই কারণে যদি মিষ্টি বানিয়ে খাইতে হয় এবং সংসার চালাতে হয়, তাহলে পরে কোনো একটা আনকমন জিনিস বানাতে হয় আমাকে নিজে। সেই হিসাব করে আমি নিজে 1 কেজি 2 কেজি সাইজের রসগোল্লা বানাবো, এরকম টার্গেট করে আমি বানাতে লাগলাম। বানাতে যাক যথেষ্টভাবে মিষ্টিটা খুব ভালো হলো, খাতে সুন্দর রসগোল্লার মতো, ভিতরে কোনো শক্ত থাকে না। আস্তে আস্তে চাহিদা মোতাবেক বেচা কেনা কম বেশি যাই হতে লাগলো এবং বিভিন্ন জেলায় থেকে মানুষ আসে, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খলসাগুড়ি ও হাটবোয়ালি, বাউন্ডি, বহু জেলা থেকে মানুষ এসে দোকানটাতে মিষ্টি খাওয়ার জন্য আসে এবং মিষ্টি খায় নিয়ে যায়। মেহেরপুর শহর থেকে 12 কিলোমিটার দূরে শ্যামপুর বাজারের দক্ষিণে মহিদুলের মিষ্টির দোকান। দোকানের পেছনে মিষ্টি তৈরির এই কারখানা। ছানা থেকে মিষ্টি তৈরির যাবতীয় কাজ নিজ হাতেই করেন তিনি। আজ 12 বছর দোকানটা চলছে, আজ পর্যন্ত একটা মাসই এই দোকানটাতে কেউ দেখাতে পারেনি। একবারে 16 আনা সঠিক মূল্যভাবে, যেভাবে চিনি ছানা এই সঠিক, কোনো রকম 2 নম্বরই না। এই জায়গায় 2 নম্বর কারবার করলে পরে মিষ্টিটা তৈরি হবে না এবং খাইতে ভালো লাগবে না, তৈরিও হবে না। মহিদুলের রসগোল্লা তৈরিতে সহযোগিতা করেন তার স্ত্রী নার্গিস বেগম। পরিবারের সব কাজ সেরে স্বামীর রসগোল্লা তৈরি ও বিক্রির কাজে সহযোগিতা করেন তিনি। মিষ্টি যত আইটেম বাড়াবো তত হয়েছে কি বেচা কেনার বাড়বে, নিজেদের হয়েছে কি টাকা পয়সাও বাড়বে। এখন কালো জাম, চমচম, মোটা মিষ্টি, সাদা মিষ্টি, রসগোল্লা এগুলো চলে। বাজারে হরেক রকমের মিষ্টি পাওয়া যায়, যার মধ্যে রসে টইটম্বুর রসগোল্লা অন্যতম। সাধারণত 100 থেকে 150 গ্রাম ওজনের রসগোল্লা পাওয়া গেলেও মহিদুলের দোকানে তৈরি হয় একটু ব্যতিক্রমী রসগোল্লা, যার প্রতিটি ওজন আধা কেজি থেকে 1 কেজি, কখনো কখনো 2 থেকে 3 কেজি পর্যন্ত ওজনের রসগোল্লাও বানিয়ে থাকেন তিনি। স্বাদ ও গন্ধে ভিন্নধর্মী এই রসগোল্লা খেতে ভোজন রসিকরা তার দোকানে ভিড় করেন। ওর কারখানা থেকে শুরু করি প্রত্যেকটা জিনিসপত্র হচ্ছে প্রথমত পরিষ্কার, এটা হচ্ছে আমার ভালো লাগা। আর দ্বিতীয় হচ্ছে ওর মিষ্টি স্বাদ যারা খায়নি তারা বলতে পারবে না, আমরা খেয়েছি আমরা বলতে পারবো। সর্বপ্রথম মহিদুল ভাই তৈরি করে 2 কেজি 1 কেজি মিষ্টি। এখন হয়তো বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, কিন্তু আগে কোথাও হয়েছিল না। এটার জন্য এখানে বিভিন্ন লোক আসে। তো ওর যে ম্যাটেরিয়ালটা আমি সেদিনকে নিজের চোখে দেখেছি, যে ছানাটা অরিজিনাল গরুর দুধের ছানা, এই ছানার ভিতরে কোনো মুটিফাই উনি করেন না, এই জন্য কিন্তু মিষ্টিটার এত সুনাম। বিকেল থেকে শুরু হয় আনাগোনা, বিকিকিনি চলে গভীর রাত পর্যন্ত। অনেকে আবার আত্মীয় স্বজনদের জন্য বড় মাপের রসগোল্লা নিয়ে যান, কেউ কেউ পাঠান দেশের বাইরে। মোটামুটি
মিষ্টি হাফ কেজি ওজন একটা কিনলাম, আর চমচম কিছু কিনলাম। বাড়িতে আত্মীয় স্বজন এসছে, তাদের খাওয়ানোর জন্য। আর এখানে 1 কেজি কিংবা 2 কেজি পর্যন্ত পাওয়া যায়। 1 কেজি পাওয়া যায় রসগোল্লা, আমরাও খেয়েছি বা আমরাও এখান থেকে নিয়ে গেছি। খুব সুন্দর। আমরা যে কোনো অনুষ্ঠান হলে, যে কোনো বিয়ের অনুষ্ঠান অথবা যে কোনো অনুষ্ঠান হলে আমরা এখানে মিষ্টি নিয়ে যাই। বড় বড় মিষ্টি বানিয়ে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন মহিদুল। আরও নতুন নতুন মিষ্টি তৈরি করে চমক দিতে চান তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কচু বিক্রি করে হয়েছেন কোটিপতি। বলছি খুলনার নিউটন মণ্ডলের গল্প, যিনি কিনা 19 বছর ধরে বিশাল আকৃতির পানি কচুর চাষ করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন এবং কৃষি বিভাগ এই বিশেষ ধরনের কচুর নামকরণ করেছেন নিউটন কচু নামে। আমার নাম হচ্ছে নিউটন মণ্ডল। এটা হচ্ছে খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা সলুয়া ব্লক। গ্রামের নাম হচ্ছে ঘুনামাদারডাঙ্গা। কচুর নাম হচ্ছে আপনার, এই যে কচুটা আমি 18-19 বছর ধরে লাগাচ্ছি, এই কচুটা হচ্ছে আপনার পানি কচু, কিন্তু স্থানীয় একটা পানি কচু। কিন্তু এটা আমি চাষবাস করতে করতে উপজেলা কৃষি অফিস এটার নাম দিয়েছে নিউটন কচু। এই কচু চাষ আজ থেকে 18 বছর, মানে এই 18-19 বছর হচ্ছে এই কচু চাষ চালাচ্ছে। সার লাগে, যেমন আছে জমিটা প্রথমে ভালো ডিপ করে চাষ করতে হবে। চাষ করার পরে যেমন আছে পার শতকে 3 কেজি আছে কেঁচো ভার্মি কম্পোস্ট, সরিষার খোল আছে 2 কেজি, তারপরে আছে আপনার এমওপি আছে 500 গ্রাম, টিএসপি আছে 1 কেজি, সালফার আছে 150 গ্রাম, থিওবিট 150 গ্রাম, দস্তা 150 গ্রাম। এইগুলো দিয়ে 1 চাষ দেওয়ার পরে এই সারগুলো মারতে হবে। মারার পরে আরও 2টো চাষ দিতে হবে জমিতে। চাষ দিয়ে জমিটা ভালো, যত ডিপ হবে কচু লাগালে তত গ্রোথ ভালো হবে। 2 চাষ 3 চাষ দেওয়ার পরে আপনার জমিটা 1 সপ্তাহ ফেলাই রাখতে হবে। ফেলাই রাখার পরে সারটা দিয়ে তারপরে সে কচুগুলো লাগাতে হবে। একটা কচুর থেকে একটা কচুর দূরত্ব হচ্ছে আপনার 24 ইঞ্চি, আর লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে 27 ইঞ্চি। এভাবে আছে কচুগুলো লাগাতে হবে। এই কচুর জায়গার পরিবেশ বুঝে, জমির পরিবেশ বুঝে 12 মাসই চাষ করা যায়। যেমন আমাদের এই বিলডাকাতের এলাকায় আমরা সিজনে একবার লাগাই, সেটা হচ্ছে আপনার কাতি অগ্রাণ, এই টাইমে হচ্ছে আমাদের লাগানো হয়। কচুটা সাধারণত বড় হতে 6 মাস হলে আছে বিক্রি করা যায়। আর তারপরে যদি আরও 2-1 মাস বেশি রাখা যায় তাহলে গুড়ার কাঠটা আপনার প্রায় 8 কেজি 10 কেজি খালি গুড়ার কাঠটা আসে। এই কচুটা সর্বোচ্চ আমি 10 ফিট পর্যন্ত উচ্চতা পাইছি লম্বা। সাধারণত একটা কচু যদি সাইজ অনুসারে, যদি বড় কচু হয় তাহলে 80 টাকা 100 টাকা একটা কচুর দাম আসে, আর যদি ছোটো হয় তাহলে 50 টাকার নিচে কোনো কচু বিক্রি হয় না সর্বনিম্ন। কচুর স্বাদটা খুবই ভালো, মিষ্টি, গলা চুলকায় না। আমার কাছ থেকে বাংলাদেশে প্রায় 64টা ডিস্ট্রিক্টেই হচ্ছে আমার এই চারাগুলো যায়। যেমন উপজেলা কৃষি অফিস, কন্দল ফসল, পিডি মোকলেশ স্যারের মাধ্যমে এক এক উপজেলায় 10,000 15,000 এভাবে চারা যায়। এছাড়া বাইরের লোকজনও আমার কাছ থেকে চারা নেয়। হ্যাঁ, আমার কাছ থেকে লোকজন যে চারা নেয়, চারা আছে আপনার যে এ গ্রেডের চারাটা নিলে 4 টাকা করে নিই, আর ছোটো চারাটা নিলে আছে 3 টাকা করে নিই। এই কচু হ্যাঁ বিদেশে রপ্তানি করেছি করোনার আগে, বর্তমান করতে পারতেছি না। এই কচু চাষ করে আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি। আগে তো আমি জুট মিলের একজন শ্রমিক ছিলাম, সেই শ্রমিক থেকে এই কচু চাষ করে আমার আজকে খুবই ভালো আছি। ছেলে মেয়ে পড়াশুনো, মানে সার্বিক বিষয় নিয়ে আমি খুব ভালো আছি। এই কচু চাষ করে কচুতেই আছে আমার ভাগ্যর চাকা ঘুরাই দিয়েছে। এক সিজনে কচু বিক্রি করি আমি প্রায় 10-11 লক্ষ টাকার হচ্ছে কচু দিয়ে চারা দিয়ে খালি বিক্রি হয়ে যায়। ব্যয় বলতে এখন কিসের দাম, একটু লিভারের দাম বেশি, তো আগে 500 টাকা দিতাম, এখন লিভারের বিল দিতে আছে 600 টাকা। তাতে করে আছে 2 লাখ টাকা ইনকাম করলে আপনার ওখানে আছে 70,000 টাকা আছে লিভার বিল দেওয়া লাগে। কম সময়ে কম খরচে এবং কম জায়গায় বাণিজ্যিকভাবে আদা চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই। তাদেরই একজন কৃষানী মল্লিকা রায়। বসতভিটার পাশে নিচু জমিতে 10,000 বস্তায় আদা চাষ করেছেন তিনি এবং ব্যাপক লাভবানও হচ্ছেন। সেই সাথে তিনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সারি সারি সাজানো রয়েছে আদার বস্তা। চাষের জায়গাটি ছায়াযুক্ত হওয়ায় ফলনও হয়েছে ব্যাপক। বসতভিটার পাশে নিচু জমিতে 10,000 বস্তায় আদা চাষ করেছেন নড়াইলের বামুনহাট গ্রামের কৃষানী মল্লিকা রায়। মল্লিকা জানান, প্রতি বস্তায় 3টি বীজ রোপণ করতে হয়। 1 কেজি করে হলেও 10,000 কেজি আদা উৎপাদন হবে এবার, যদিও কোনো কোনো বস্তায় 1.5 থেকে 2 কেজি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত এতে মাটি যে সময় তৈরি করি সে সময় পর্যাপ্ত পরিমাণে সার, মানে সব কিছু আমরা রাসায়নিক সার টার দিয়ে এইগুলোর আর কি মাটি ই করে
বানাইয়ে তারপরে আর কি বস্তায় প্রত্যেকটি বস্তার ভিতর 50 গ্রাম করে আদা দিই। দেওয়ার পরে আর কি সেই বানির সেস্টেজ দিয়ে জ্বালাই নেওয়ার পরে আর কি আস্তে আস্তে আর কি সেই যখন গাছ গজায়, বন জঙ্গলও হয় প্রচুর, জন কিষেন দিয়ে বা আমরা নিজেরা থেকে এই চাষবাস শুরু করি। স্বল্প জায়গায় অল্প সময় কম খরচে 4 গুণ লাভ পাওয়ায় আদা চাষে ঝুঁকছেন অনেকেই। তাই তো বাড়ির আঙিনা, ছাদ, অনাবাদি ও পতিত জমি সহ বিভিন্ন জায়গায় বস্তায় মাটি ভরে বাণিজ্যিকভাবে মশলা জাতীয় সফল আদা চাষে নতুনভাবে স্বপ্ন দেখছেন কৃষকরা। আমি জীবনে কোনোদিন দেখিনি, আজকেরা দেখলাম যে এই পড়িও জমিতেই এইভাবে আদা চাষ, এটা ভাবার বিষয়। তা এরকম জমি যার আছে বা যাদের পড়ে আছে, আমি মনে করি তারা যেন এইভাবে আদা চাষ করে। আমারও একটা আশায় আছে যে আমিও এরকম করব। এনাদের এই বড় আদার প্রজেক্টে দেখা দেখি অনেক কৃষক আছেন যারা উদ্বুদ্ধ হয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং আশা করা যাচ্ছে সামনের বছর এই তুলারামপুর ইউনিয়নে 50,000 বস্তায় আদা চাষ হবে। কৃষি কর্মকর্তারা জানান আদা গাছে পানির চাহিদা কম, রোগবালাই নেই বললেই চলে। সার বা কীটনাশক ব্যবহার করতে হয় সীমিত। আর আদা বিক্রিতে কোনো ঝামেলা না থাকায় অতিরিক্ত অর্থ পাচ্ছেন কৃষকরা। একটু নিচু জমি বা ছায়াযুক্ত জমি, আবার একেবারেই চাষ অনুপযোগী সেই সব জায়গাগুলোতে বস্তা পদ্ধতিতে আদা চাষের মাধ্যমে একসাথে যেমন সেই জমির যে সদ্ব্যবহার সেটাও নিশ্চিত হচ্ছে, আবার ওই জমি থেকে আদা চাষের মতো একটা উচ্চ মূল্যের ফসল চাষ করে কৃষক আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাচ্ছে। সরকারি অনুদানে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে আদা চাষে ব্যাপক সফলতা আসবে। এতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন চাষিরা। যদি আমরা আমাদের পতিত জমি, অনাবাদি জমি এবং বিভিন্ন আদোছায়া গাছের নিচে, টালের নিচে, মাচার নিচে যদি আমরা আদা চাষ করতে পারি তাহলে আমাদের আমদানি নির্ভরতা যেমন কমবে, সেই দিক থেকে আরেক দিক থেকে হচ্ছে আমরা আদা চাষে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। কৃষি বিভাগের তথ্য বলছে এবছর নড়াইলে প্রায় 30,000 বস্তায় বাড়ি 2 জাতের আদা চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 350 মেট্রিক টন, যা গত 2 বছরের তুলনায় প্রায় 4 গুণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কুষ্টিয়ার আগ্রাসী পদ্মা নদীতে বিলীন হয়েছে শত শত হেক্টর ফসলি জমি, বাড়িঘর। বর্তমানে বিভিন্ন মানুষের বাড়িঘরের পাশাপাশি কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কটিও হুমকির মুখে পড়েছে। এতে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা। যদিও পানি উন্নয়ন বোর্ড বরাবরই আশ্বাস দিয়েছেন ভাঙন রোধে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। নিজেরাই গঞ্জা বসে চিন্তা করছি, খুব ঝুঁকি পড়ে আছি। 4 ঘন্টার ভিতরে এইরকম হয়ে গেল। আগ্রাসী পদ্মায় বিলীনের পথে ভিটেমাটি, সহায় সম্বল যতটুকু ছিল সরিয়ে নিয়েছেন। এখন কোথায় থাকবেন সেই দুশ্চিন্তায় দিশেহারা কুষ্টিয়ার মিরপুরের তাসলিমা খাতুনের মতো অনেকে। পদ্মা তীরবর্তী হাজারো মানুষ এখন শেষ সম্বলটুকু সরিয়ে নিতে প্রাণান্তর চেষ্টা করছেন। পদ্মার তীব্র ভাঙনে হুমকিতে ভেড়ামারার মুসলিমপুর, টিকটিকিপাড়া ও মিরপুর উপজেলার সাহেবনগর, মির্জাপুর, তালবাড়িয়া সহ বেশ কয়েকটি এলাকা। এরই মধ্যে নদীগর্ভে গেছে প্রায় 100 হেক্টর ফসলি জমি। হুমকির মুখে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কও। ওই নদী আছে কিছু না, যাতে 3 ঘন্টা লাগতো নদীর যাতে ভাঙতে ভাঙতে বাস ঘাট চলে আসছে। আমাদের জমি সব পদ্মা নদীতে চলে গেছে, আমার চলার মতো আর কোনো কায়দা নাই। এই মুহূর্তে মহাসড়ক না ঠিকানো যায় তাহলে এই দেশ একেবারে কুষ্টিয়া শহর পদ্মা নদীর কবলে পড়ে ভেঙে শেষ হয়ে যাবে। ঝুঁকিতে থাকা এলাকাবাসী রোববার পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করে। দাবি জানান ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপের। স্মারকলিপি দেন জেলা প্রশাসকের কার্যালয়েও। আমাদের বাড়িঘরের জিনিসপাতি সব আমরা সরাই ফেলছি। এখন যদি রাতারাতির মধ্যে যদি কোনো ব্যবস্থা না হয় আমাদের বাড়িঘর চলে যাবে একদম। সব জমি জাতি সব ভেঙে গেছে। এখন কোন সময় বাড়িটুকু চলে যাবে না। এখন আমরা সেজন্য রাস্তায় লাভিয়েছি যে আমাদের বাড়িটা হলে বাঁচান। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। স্থায়ীভাবে একটা বাঁধের কথা শুনছি আমরা অনেক দিন ধরেই, তো ওটার টেন্ডার প্রক্রিয়া হয়তো চলছে। জিও ব্যাগ ফেলে একটা ব্যবস্থা করা হচ্ছে যাতে আপাতত একটা সলিউশনে পৌঁছানো যায়। ইতিমধ্যে ঠিকাদারের মোবিলাইজেশনের জন্য আমরা কিছু ওয়ার্ক অর্ডার প্রদান করছি। সাইট মোবিলাইজেশন সহ ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। আশা করি হয়তো পানির লেভেলটা একটু কম হলে ওরা কাজ বাস্তবায়ন শুরু করবে।
কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলার 9 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে পদ্মা নদী। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। টানা বর্ষণে ভেঙে গেছে সাতক্ষীরার বেতনা নদীর বাঁধ। এতে শতাধিক ফসলি জমির পাশাপাশি তলিয়ে গেছে 3টি গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক বিঘা গবেষণা প্লট। এমন বাস্তবতায় কৃষি খাতের দীর্ঘস্থায়ী ক্ষতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন গবেষকরা। কয়েকদিনের টানা বর্ষণ আর বেতনা নদীর বাঁধ ভেঙে প্লাবিত সাতক্ষীরা সদর ও তালা উপজেলার কমপক্ষে 40টি গ্রাম। পানিতে তলিয়ে গেছে দেশে কৃষি গবেষণার 3 শীর্ষ প্রতিষ্ঠান ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ও কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির গবেষণা প্লট। এতে বেড়েছে কৃষি খাতে সংকট। ঘেরের পাড়ে সবজি ছিল প্রায় 110 হেক্টর, সেখানে আমাদের প্রায় 70 হেক্টর জমি আমরা একেবারে নষ্ট হওয়ার আশঙ্কায় আছি। 25 মিটার অংশ হঠাৎ করে ভেঙে যায় এবং সেই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসেবে আমরা বাঁশ, বল্লি, জিওরোল স্টক করেছি। বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। বলছেন ফসল তোলার আগ মুহূর্তে ডুবে গেছে আমন ধানের ক্ষেত। এতে নিঃস্ব হওয়ার পথে তারা। পানির চাপের কারণে আমাদের পরীক্ষণের প্লটগুলো পানিতে ডুবে যাওয়ার কারণে অনেক বড় আমাদের ক্ষতি হয়েছে। এই যে কৃষিক্ষেত্রে যে ব্যাপক ক্ষতি হয়েছে, এই ক্ষতি মানে সরকার কিভাবে জনগণের পূরণ করবে? এমন পরিস্থিতিতে উপকূলীয় এলাকার বাঁধের স্থায়ী সমাধানে জোর দিলেন কৃষি কর্মকর্তারা। বলছেন নইলে কৃষিতে ক্ষতি পুষিয়ে নিতে সময় লেগে যাবে কয়েক বছর। কিছুটা প্লট বেঁচে আছে, আমরা কিছু গবেষণা কার্যক্রম প্লাস কিছু বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা তো করা সম্ভব, কিন্তু যদি আরও বৃষ্টি হয় তাহলে আমাদের সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। হিসেব বলছে এবার বাঁধ ভেঙে প্লাবনে নষ্ট হয়ে গেছে 3টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের 100 বিঘার বেশি প্লটের ফসল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন ধাঁচের সংবাদ নিয়ে আবারও হাজির হব আগামীতে। সাথেই থাকুন।